ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত অপছন্দ করে। ইউনূস শুধু যে বাংলাদেশের উপর অভিশাপ তা কিন্তু না, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের উপরও সে একটা অভিশাপ হিসাবে বর্ষিত হয়েছে। কারণ ডিপ স্টেট যাই করুক, বিশেষ করে ট্রাম্প সাহেবের সময়ে জঙ্গিদের নিয়ে ক্ষমতায় দখলে করে রাখা, এইটাও কিন্তু ডিপ স্টেট, যদি ডিপ স্টেটের সাথে ট্রাম্প সাহেব অবশ্যই কোনো ধরনের বিতণ্ডায় যাবেন না, কিন্তু ডিপ স্টেট যদি আজকে ইউনূসের কাহিনীটা ট্রাম্প সাহেবের কাছে বর্ণনা করবে, ট্রাম্প সাহেব কিন্তু তাদেরকে লজ্জা দিবে যে তোমরা করছো ভালো কথা, কিন্তু জঙ্গিদের নিয়ে কেন। মার্কিন যুক্তরাষ্ট্র একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে ইউনূসকে নিয়ে। কারণ হলো তারা যা চায় সেটা তারা জঙ্গিদের কাছ থেকে চায় না। কারণ জঙ্গিদের কাছ থেকে জঙ্গিরা এখান দিয়ে কিছু একটা দিবে, আবার ওইখান দিয়ে গিয়ে টুইন টাওয়ার ধ্বংস করে দিবে, হোয়াইট হাউসে বোমা মেরে দিবে, এটা কিন্তু ট্রাম্প সাহেব ভালো বোঝে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প হলো যুক্তরাষ্ট্রের একেবারে গত 50 বছরের একমাত্র রাষ্ট্রপতি যিনি এই জঙ্গিদের সম্পর্কে খুবই সচেতন এবং জঙ্গিদেরকে অত্যন্ত অপছন্দ করে। এটা কিন্তু অন্যান্য প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল না। সুতরাং ট্রাম্পের কাছে ইউনূসের কিন্তু কোনো ভাবমূর্তি নেই। ইউনূসকে সে ডাকাত হিসাবেই চিনে, তাকে সে একজন দখলদার হিসাবেই চিনে, জঙ্গিদের গডফাদার হিসাবেই চিনে। হ্যাঁ, তারপরেও যেহেতু তাদের এখানে ইন্টারেস্ট আছে এবং সাম্রাজ্যবাদের ইন্টারেস্ট তো একটা বড় জিনিস, সেটা থেকে তারা সরে আসতে পারবে না। কিন্তু তারা যে ইউনূসকে নিয়ে সুখী এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ ইউনূস শুধু বাংলাদেশকে হতাশ করে নাই, ট্রাম্পকেও হতাশ করছে, যুক্তরাষ্ট্রকে হতাশ করছে, সারা পৃথিবীতে পশ্চিমের যত লোকজন তাকে সমর্থন করলো সবাইকে সে হতাশ করছে। কারণ তারা তো কেউ জানতো না যে ইউনূস একটা এই ধরনের স্বার্থপর এবং এই ধরনের। আচ্ছা, হতাশ করেছে কিভাবে? মানে আমাদের সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম বা বন্দর এগুলো ইউনূস সাহেব দিচ্ছেন না, এই জন্য হতাশ করেছেন, নাকি জনগণের চাপে ইউনূস সাহেব দিতে পারছেন না? এটা দেওয়ার জন্য ইউনূস সবকিছু দিয়ে হইলো সে তার নিরাপত্তা চাবে। ইউনূসের কাছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ কোনো জায়গায় নেই, তার কাছে আছে তার নিজের নিরাপত্তা। হতাশ করেছে এই জন্য যে, কারণ হলো ইউনূসের প্রতি তাদের যে রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা ধূলিসাৎ হয়ে গেছে। কারণ তারা তো ভাবে নাই যে ইউনূস জঙ্গি, এত খারাপ মানুষ যে জঙ্গিদের নেতা হয়ে বসে যেতে পারে। এইটা কিন্তু তাদেরকে যথেষ্ট শক করেছে সারা পৃথিবীতে। আপনি দেখবেন ইউনূসের যদি এই রাষ্ট্র ক্ষমতা থেকে যখন সে সরে যাবে, সে যদি বিচারের মুখোমুখিও না হয়, তারপর সারা পৃথিবীতে কেউ কিন্তু তাকে আর ডাকবে না যেভাবে অতীতে ডাকতো। সেটার কিন্তু ইউনূসের শেষ। ফলে ইউনূসের সব মিলে ইউনূসকে এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার অনেক ধরনের কারণ দাঁড়িয়ে গেছে ইউনূসের নিঃস্বার্থে। সুতরাং বাংলাদেশের মানুষকে ইউনূসকে ভালো করে বুঝতে হবে। ওই যে ট্রাম্প যে ইউনূসকে যে চিঠি লিখেছে আর কি, সেটাতে উনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদেরকে মিস্টার প্রাইম মিনিস্টার, মিস্টার প্রেসিডেন্ট এইভাবে লিখেছে, আর ইউনূসকে লিখেছে মিস্টার ইউনূস। তো এইটা হলো যে আসলে কূটনৈতিক, আপনি যদি কি বলে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা একদম চাকরকে সম্বোধন করার একটা চিঠি। আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে স্বাভাবিকভাবে আপনার জুলাই আগস্টের জঙ্গিদের বিচার করতে হবে, এবং এই ইউনূস সহ এই জঙ্গিদের বিচারে এরা যেহেতু সংবিধানকে লঙ্ঘন করেছে, রাষ্ট্রকে ধ্বংস করেছে, মানুষ মেরেছে, পুলিশ মেরেছে, তাহলে তো এদের কারো আসলে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ইউনূস চাইবে যেভাবে হোক আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে থাকুক, এবং জঙ্গিরা চাইবে আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে থাকুক। সেক্ষেত্রে এই নির্বাচন কোথাও গ্রহণযোগ্য হবে না। এই বদমাস কোন ধরনের নির্বাচনে আসলে আওয়ামী লীগের তার নির্বাচনে থাকার কোনো সুযোগ সে রাখবে না। তারপরে যাদেরকে নিয়ে সে নির্বাচনের কথা ভাবছে, এরা কারা? এরা সবাই জুলাই আগস্টে জঙ্গি উত্থান, জঙ্গি অথবা জঙ্গিদের সহযোগী। আমি হয়তো সবাইকে জঙ্গি বলতাম, কিন্তু যেহেতু এখানে ব্যাপক অনেক মানুষ এই জঙ্গিদের সমর্থনে আছে, বড় বড় রাজনৈতিক দলও আছে, বড় বলতে কি মূলত বিএনপি, সুতরাং একটু সম্মান করে জঙ্গি এবং জঙ্গি সহযোগী বলছি। তার মানে হলো জুলাই আগস্টের অনাচারে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এক ধরনের আপনার দ্বন্দ্ব চলছে যে কে ক্ষমতাটা পাবে। বাংলাদেশ যদি রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চায়, বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার ছাড়া বাংলাদেশের হাতে কিন্তু আর কোনো ধরনের অস্ত্র নাই। আপনি দেখেন আজকে বাংলাদেশের শুধু যে আইন শৃঙ্খলা ধ্বংস হয়েছে তা না, বাংলাদেশের শিল্প ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের মানুষের সব ধরনের আশা ধ্বংস হয়ে গেছে।
অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা কোনো কিছুর প্রতি তাদের কোনো ধরনের সহমর্মিতা, কোনো ধরনের আপনার মনোযোগ কিচ্ছু নাই। এখনো কিন্তু তারা চেষ্টা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে ভালো কিছু হোক, এটা দেশবাসীর প্রত্যাশা। ভারতের বিরুদ্ধে কি কি চুক্তি করেছে শেখ হাসিনা সরকার ভারতের পক্ষে, ভারতকে কিভাবে বাংলাদেশ দিয়েছে, এখন কিন্তু সেগুলো বেরোচ্ছে যে শেখ হাসিনা সরকার কি কি চুক্তি করেছে, এই সরকার সেটা বাতিল করে না কেন, কি চুক্তি করেছে জনগণকে সেটা জানাচ্ছে না কেন। আপনার এই প্রসঙ্গে যদি কোনো বক্তব্য থাকে একটু শেয়ার করবেন। কি কি চুক্তি করেছে আসলে শেখ হাসিনা সরকার, কোথায় সেই চুক্তিগুলো, এবং সেগুলো জনসমক্ষে প্রচার করে বাতিল করা হোক, এটা অনেকে দাবি করছেন। আপনার মন্তব্য? এটা আমি অনেক জায়গায় বলেছি, আর আজকে একটু সংক্ষেপে বলি। দেখুন, এই জুলাই আগস্টের জঙ্গিরা তারা যে তারও আগে থেকে প্রচারণাগুলো করছিল, তার মধ্যে সবচেয়ে যেটা সম্পূর্ণ মিথ্যা এবং সবচেয়ে বেশি মানুষের মগজ ধোলাই করেছে সেটা হলো যে এই শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, যে ভারতের কাছে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে, এইসব কথাবার্তা। কিন্তু একজন সাধারণ মানুষ, বাংলাদেশের যে কোনো একজন সাধারণ মানুষ তাকে কখনো নিজেকে প্রশ্ন করে না যে আমি যে সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা জীবন যাপন করি, এইখানে কিভাবে ভারত আমার জীবনে ইন্টারফেয়ার করছে। যদি তার জীবনে ভারতের কোনো ইন্টারফেয়ারেন্স না থাকে, তাহলে ভারত কিভাবে বাংলাদেশের স্বাধীনতা কিনলো, কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করলো। এটা পুরোপুরি একটা মিথ্যা গুজব ছিল। এই মিথ্যা গুজবটা ওরা ছড়িয়েছে ধর্মপ্রাণ মানুষের আপনার মৌলবাদ বিস্তারের মধ্য দিয়ে, যে ভারতকে ঘৃণা করতে হবে কারণ ভারত হলো হিন্দু। হিন্দু ঘৃণা এবং ভারত ঘৃণা, এই সাম্প্রদায়িক চিন্তা থেকে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে। এখন একটা বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র পাশাপাশি থাকলে যে ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলো কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে বিরাজমান। হ্যাঁ, কিন্তু এই মাঝখানে মুন্না আগের প্রশ্নটা একটু দেখো না, এটা একটু বলি, এটা একটু আমরা দেরি করে ফেলছি মুন্না। একটু আগে যেটা দেখিয়েছিল, ওই যে আওয়ামী লীগকে রব কাজী, আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ইমেজ থেকে বেরিয়ে আসতেই হবে। আচ্ছা, আওয়ামী লীগের মধ্যে ইসলাম বিদ্বেষী কি আছে? আমি এটা আমার মাথায় আসে না। আমি কি, সবাই তো মুসলিম আমাদের দেশে, 90% মুসলিম। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ অন্য পার্টি করে, কেউ জাতীয় পার্টি করে। কিন্তু আওয়ামী লীগের এখানে ইসলাম বিদ্বেষীর কি আছে, আপনি যদি একটু ব্যাখ্যা করেন একটু সংক্ষেপে। আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষ তো নাই, বরঞ্চ আমরা দেখেছি আওয়ামী লীগ হেফাজতের মাধ্যমে বিভিন্ন ধরনের মৌলবাদী সংগঠনগুলোকে কাছে টানার চেষ্টা করেছিল। কিন্তু এখানে আসলে আওয়ামী লীগের জিনিসটা ঠিক হয়েছে কিনা আমি আওয়ামী লীগকে ভেবে দেখতে বলবো। কারণ হলো বাংলাদেশের মৌলবাদীরা রাজনৈতিকভাবে বিচরণ করে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবে। ফলে এখন আওয়ামী লীগ একটা সেকুলার দল হিসাবে, মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে তারা তো সরাসরি ইসলাম প্রচারে নামতে পারে না, তারপরেও তারা ইসলাম প্রচারের চেষ্টা কম করে নাই। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় থেকে বা দলীয় ভাবে যা করার তা তো করছে। ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলছে কিনা? তারপরে কেন বলবে না? ইসলামের বিরুদ্ধে কিছু তো বলেই নাই, বরঞ্চ ইসলামের জন্য অনেক কাজ করছে। তারপরেও এই এটা রয়ে গেছে, কারণ মৌলবাদীরা আওয়ামী লীগকে সেইভাবে আপনার চিহ্নিত করে। এখানে আওয়ামী লীগের দুর্বলতা হলো যে আওয়ামী লীগের মধ্যে ওই প্রজ্ঞা আমরা দেখি নাই কিভাবে মৌলবাদীদের ডিল করতে হবে, সেই প্রজ্ঞা আওয়ামী লীগ দেখাতে পারে। যে এটা খুব দুঃখজনক। আমি দীর্ঘদিন, সবাই শুনছেন, সবাই বলে যে আওয়ামী লীগ বলে ইসলাম বিরোধী, আওয়ামী লীগ নাকি কি 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 বলে, কেন বলে আমি তো সেটা বুঝি না, কি কারণে বলে। ওই যে মগজ ধলাই করা হয়েছে, ভুল বোঝানো হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে। ইসলামী দলগুলো নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে। বিরুদ্ধ শক্তি থাকতে হবে যে অমুক আমার বিরুদ্ধে, তাহলে যুদ্ধটা যাবে। ইসলাম পক্ষে যারা, সঠিক ইসলাম হলো সবাই সাম্য, সবার মধ্যে সাম্য সমতা। আওয়ামী লীগ তো ইসলামের বিরুদ্ধে না। আওয়ামী লীগ ইসলামকে অপছন্দ করে কি বাংলাদেশে থাকতে পারবে? প্রশ্নই আসে না। তো সেটা করবেও না, সেটা করেও নাই কখনো। কিন্তু এই কথাটা কিন্তু ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগ ইসলাম বিরোধী। যাই আওয়ামী লীগ কি আসবে? আসলে আওয়ামী লীগ আসতে না চাইলেও আওয়ামী লীগকে আনা হবে। কি জন্য আনা হবে? ইউনূস যে পদ্ধতিতে রাষ্ট্র চালাচ্ছে সেটা তো আমরা সবাই দেখেছি। মানুষের জীবনের নিরাপত্তা নাই, মানুষের কোনো অর্থনৈতিক উন্নতি নাই, মানুষের কোনো ধরনের সামাজিক নিরাপত্তা নাই।
কিন্তু এটা শুধু ইউনূসের আমলে না, আমি মনে করি জুলাই আগস্টে যারাই এই জঙ্গি উত্থানে জড়িত ছিল, তারা যারাই ক্ষমতায় আসুক, এমনকি বিএনপি, বাংলাদেশে যে জিনিসটা হবে সেটা হলো বাংলাদেশে কোনোদিন বিদেশিরা একটা পয়সা বিনিয়োগ করবে না এদের সময়। আর ভারতের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া বাংলাদেশ কখনো অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবে না। সেই ক্ষেত্রেও কিন্তু বিএনপির পক্ষে সম্ভব না, কারণ বিএনপির যেসব প্রোডাক্ট ছিল, মাহমুদুর রহমান, এইসবই তো বিএনপিকে আপনার কি বলে তত্ত্বগতভাবে গাইড করবে। ফলে ইভেন কি বিএনপির পক্ষেও কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র চালানো সম্ভব হবে না। ফলে যেটা হবে, বাংলাদেশ ক্রমাগত দরিদ্র হতে থাকবে এবং বাংলাদেশের উপর নানান ধরনের বিপত্তি চলতে থাকবে। এই অবস্থায় মানুষ বেশি দিন কিন্তু সহ্য করবে না। মানুষের সবচেয়ে বড় কনসার্ন হলো তার ক্ষুধা, যেটার কথা বারবার বলা হচ্ছে। এই ক্ষুধা যখন তীব্রতর হবে, এই বাংলাদেশের মানুষই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার পায়ে ধরে এনে আবার ক্ষমতায় বসাবে। এটাই হলো এটা। এবং আরেকটা জিনিস দেখেন, আপনি আওয়ামী লীগকে কিভাবে বাতিল করবেন? বাংলাদেশের যে কোনো একটা দিকে তাকান যে এখানে একটু উন্নতি হয়েছে, সেটাই কিন্তু শেখ হাসিনার হাতে করা। অন্য কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, রাজনৈতিক দলের কোনো অবদান কিন্তু আপনি হাতে ধরে দেখাতে পারবেন না। যেটাই দেখান সেটাই হলো। আমি গতকাল আমার ইউটিউব চ্যানেলে ছোট একটা ভিডিওতে বলছিলাম যে দেখেন, মুশফিক ফজল নামে একটা জঙ্গি এখন ইয়েতে রাষ্ট্রদূত, মেক্সিকোতে। এই দূতাবাসটা শেখ হাসিনা তৈরি করে দিয়েছিল বলে আজকে এই আনসারি সেখানে রাষ্ট্রদূত হতে পেরেছে। তারপরে আপনি একটা যে কোনো সরকার প্রধানের দায়িত্বই তো কোনো কোনো দেশে মানে এম্বাসি করা, বা এটা তো সরকারের রুটিন দায়িত্ব। আপনি এটার মধ্যে আওয়ামী লীগের বিশেষত্ব কি দেখছেন? বিশেষত এখানে যে যখন বিএনপি ক্ষমতায় আসে, তারা দূতাবাসগুলো বন্ধ করে দেয়। বাংলাদেশে অনেক জায়গায় দূতাবাস বিএনপি বন্ধ করেছে। অর্থাৎ দূতাবাস খোলা হইলেও একটা ভবিষ্যৎমুখী চিন্তা। হ্যাঁ, এখানে অনেক ধরনের তর্ক আছে, সেগুলো নিয়ে দীর্ঘ কথা বলার আমার এখানে সুযোগ নাই। আর দূতাবাস বন্ধ করা হলো একটা পশ্চাৎমুখী চিন্তা, বুঝতে পেরেছেন? আমাদের আলজেরিয়াতে দূতাবাস বন্ধ করা হয়েছে, আর তারপরে ব্রাজিলের দূতাবাস বন্ধ করা হয়েছিল, তারপরে আপনার অনেক দেশে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছিল বিএনপির সময়। আর শেখ হাসিনা এসে এই দূতাবাসগুলো নতুন করে খুলেছেন আর দূতাবাসের সংখ্যা বাড়িয়েছেন। হ্যাঁ, অনেক কিছু বাংলাদেশের আসলে ভবিষ্যৎমুখী যত অর্জন আপনি দেখবেন, আমাকে কেউ যদি আঙ্গুল দিয়ে দেখাতে পারেন যে না আপনি কেন শেখ হাসিনার কথা বলছেন, এটা তো অমুকে করেছে, সেরকম কিন্তু আমার চোখে পড়ে না। আমি কিন্তু শেখ হাসিনা বলুন, আওয়ামী লীগ কারোর প্রতি অন্ধ সমর্থন থেকে বলছি না, কিন্তু আওয়ামী লীগের যেটা সীমাবদ্ধতা সেটা নিশ্চয়ই ওনারা কাটিয়ে উঠবে। সেটা হলো তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আরো নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। মৌলবাদীদের সমর্থন আওয়ামী লীগ কোনোদিনও পাবে না। মৌলবাদকে উত্থানের মাধ্যমে কেবল বাংলাদেশে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির আপনার রাজনৈতিক বিচরণ কি বলে দীর্ঘস্থায়ী করা সম্ভব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে মতামত জানিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। লাইভটি শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অতিথি আপনারা দেখেছেন অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। তিনি বেশ কয়েকদিন এবং তিনি কথা বলে যাচ্ছেন নিরন্তর, এবং তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আমরা এখন দেখি। দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে যেসব কথা বলা দরকার এই মুহূর্তে, সেই কথাগুলোই তিনি বলছেন। আর মাঝে মধ্যে আমরা তাকে লাইভে যুক্ত করার চেষ্টা করি। আমার এই চ্যানেল 16-এ আমরা তাকে প্রতি সোমবার রাত 10টায় বাংলাদেশ সময় যুক্ত করার চেষ্টা করি। তিনিও যদি ভালো থাকেন, আমিও যদি ভালো থাকি, দর্শক মন্ডলী আপনারাও যদি আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা প্রতি সোমবার বাংলাদেশের বর্তমান তখনকার অবস্থা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকেও যেমন আমার আফিফা হোসেন অন্তরা, তিনি বলছেন শিবির ক্যাডার সাদিক কায়েম তুরস্ক থেকে সামরিক অস্ত্র প্রশিক্ষণ ও তুরস্কের গোয়েন্দা ফান্ড এনেছে। এরে বাবা, কিভাবে জানলেন? আফিফা শাহজাহান কামাল, তিনি বলছেন এক নোবেল বিজয়ী মিয়ানমার শেষ করেছে, আরেক নোবেল বিজয়ী বাংলাদেশ শেষ করলো। জি প্লিজ, কি বলতে চেয়েছিলেন? আফিফা, এখানে অনেকে আছে যারা আসলে খুবই এখন কষ্ট করছে, তারা ফেসবুকে সরব বিভিন্ন ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে, এবং এসব বন্ধুদেরকে আমি আপনার মাধ্যমে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে উপদেষ্টারা রয়েছেন বর্তমানে, তার মধ্যে 2-4 জন তো বা সবাই অতীতের যে জ্ঞানের কথা বলেছেন, যে নীতি নৈতিকতার কথা বলেছেন, যেমন আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি নির্বাচন বিশেষজ্ঞ, কিন্তু নির্বাচন বিশেষজ্ঞ হয়ে তিনি আমাদেরকে যে নির্বাচন গণতন্ত্র গত 20 বছর যাবত শিখিয়েছেন, এখন আপনারা কিছু দেখতে পাচ্ছেন? আমাদের আসিফ নজরুল সাহেব আমাদেরকে যে একজন এমপি বা মন্ত্রী বিগত 16 বছর তিনি বলেছেন যে
একজন এমপি বা মন্ত্রী যদি পাবলিক বাসে চলতো, কত না মজার হতো, কত না আনন্দের হতো, কত না এক্সাম্পলারি হতো। এখন আসিফ নজরুল স্যার বাসে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সাহেব গণতন্ত্র, ভোট, নির্বাচন, সাধারণ মানুষের অধিকার নিয়ে কত কথা বলেছেন অতীতে। এখন তারা বলেন যে আমরা সংবিধান লঙ্ঘন করে এসেছি, দাপটের সাথে বলছেন। জঙ্গিবাদ সম্পর্কে আমাদেরকে আলী রিয়াজ সাহেব কত সচেতন করেছেন। আমেরিকায় বসে বসে প্রথম আলোতে কলাম লেখেন, বই লিখেন, জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। এখন আমরা দেখতে পাচ্ছি তিনি জঙ্গির নেতা। তো এগুলো থেকে বুঝতে হবে আসলে কি হচ্ছে দেশে, কি, এবং সবাইকে চেনা গেছে, এটা কিন্তু পরিষ্কার যে সবার চরিত্র আমরা জেনে গেছি কে আসলে কি। ইউনূস সাহেব কত শান্তির কথা বলেছেন, অনেক কথা বলেছেন, দেশের মানুষ ওনার আচরণে মুগ্ধ হয়েছে, বলছে আমাদের নোবেল লরিয়েট একজন, অনেকেই মুগ্ধ হয়েছেন। এখন ওনার ভিতরে কি আছে সেটা দেখতে পাচ্ছি। ক্ষমতায় এসে যদি নিজের সেই ব্যক্তিত্বের প্রমাণ প্রকাশ না রাখতে পারে, তাহলে সেই মানুষটি কি জিরো। আমাদের ইউনূস সাহেবের এখন 3-0 অবস্থায় আছেন তিনি। তার জীবনের আর কোনো প্রাপ্তি নেই। কিন্তু তিনি যতদিন যা অর্জন করেছেন বিগত দিনগুলোতে, দৃশ্যত আমরা যেটা দেখি, সেটি তিনি এই 11 মাসের তার এই অংশগ্রহণে ধ্বংস করে দিয়েছেন। কাজেই ইউনূস সাহেবের সর্বনাশ বাংলাদেশের পৌষ মাস। হারুন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে, দর্শক মন্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।